আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আদাব ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী। আমি কোনো আইনজীবী নাই, আমি প্রফেশনাল কোনো উকিল মুক্তার কিছু নাই। সাধারণ একজন মানুষ, সাধারণ বাঙালি। হ্যাঁ, তবে কিছু পত্রপত্রিকা পড়ি, দুনিয়া সম্বন্ধে কিছু খোঁজ খবর রাখি, বিদায় মনে করতে পারেন মোটামুটি একজন সচেতন মানুষ। কোনো দলখানা নয়। দলের বাংলাদেশে তো সবাই জানেন, বাংলাদেশে কোনো মানুষই নিরপেক্ষ নয়। প্রত্যেকটা লোকের একটা পক্ষপাতিত্ব আছে। আর বেশি আমি বিশ্বাস করি বেশিরভাগ মানুষ, বাংলাদেশের মেজরিটি মানুষ, আমি মনে করি 90%, 90 to 95% মানুষ দল করে এই বিশ্বাসে যে আমার দল ভালো এবং আমার দল যদি ক্ষমতায় যায় তাহলে দেশের ভালো কাজ করবে। অ্যাকচুয়ালি আমরা দেশের জন্যই রাজনীতি করি, জাতির জন্যই রাজনীতি করি। তাছাড়া রাজনীতি করার মধ্যে কোনো সুবিধা মেজরিটি মানুষের নাই। এই যে বললাম 90 to 95% মানুষের কিন্তু রাজনীতি করার পিছনে কোনো ধরনের কোনো সুবিধা মনে হয় না। আমার কথাটা মিলিয়ে দেখেন, এখানে সব দল মিলিয়ে হয়তো 5% মানুষ হয়তো রাজনীতি তাদের পেশা এবং ওইখান থেকে তারা সুযোগ সুবিধা নিয়ে থাকে, আমাদের ব্যবহার করে। তাই এখানে আমি কোনো পক্ষপাতিত্ব বলতেছি না, আমি একদম সাধারণ একজন মোটামুটি সচেতন মানুষ হিসাবে নিরপেক্ষভাবে পর্যালোচনা করি। এতে কোনো দলের পক্ষে চলে গেলে এটা তো আর আমার কিছু করার নাই। আমিও যদি একটা দল করি, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী মানুষ, আমি বাংলাদেশ আওয়ামী লীগকে বিশ্বাস করি, আমি এই দলকে সমর্থন করি এবং আমি একজন কর্মী। তার মানে এই নয় যে আওয়ামী লীগ যা করবে তাই আমি মেনে নেব, ওই রকম দল করার লোক আমরা নই। এখন আপনাদের কাছে প্রশ্ন, দেখেন এই পর্যন্ত বাংলাদেশে যত দল ক্ষমতায় গেছে বা যত রাজনৈতিক দল আছে, কোনো অংশে কোনো অবস্থাতে দেশ পরিচালনা বলেন, আদর্শিক বলেন, ইসলামিক বলেন, তারপরে বাংলাদেশি জাতীয়তাবাদী বলেন, কোন প্রশ্নে আপনি আওয়ামী লীগকে বেটার কম বেটার বলতে পারবেন, আওয়ামী লীগ ছাড়া অন্য দলকে বেটার বলতে পারবেন? আপনি বলেন, সমস্যা, আপনার মতামত দিতে পারেন। আপনার আমি বিশ্বাস করি প্রতিটা মানুষের তার নিজস্ব মতামত থাকার কথা। যেহেতু আমরা স্বাধীন সার্বভৌম দেশ, ওইখানে কারো আমরা দাসত্ব করি না। আমরা ওপেন ভাবে কথা বলি, স্বাধীনভাবে কথা বলি। তো আমি আমার একটা ব্যক্তিগত মতামত, আর আমার এই মতের সাথে বাংলাদেশের 12 কোটি মানুষের মধ্যে 8 কোটি মানুষই ওই মতে বিশ্বাস করে। বিশ্বাস এখানে কিন্তু সুবিধা, বর্তমানে বাংলাদেশে যে অবস্থা, আওয়ামী লীগের অবস্থা আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ এখন কেউ মোটামুটি নামই বলতে পারে না। এটা একটা নির্যাতন বলেন, আর আওয়ামী লীগের বিরোধিতা করা মানে দেশেরই বিরোধিতা করা, এটা তো আর প্রমাণিত হয়ে গেছে। এই যে বাংলাদেশে যে ক্ষমতায় যায়, সবাই এই যাওয়ার আগে বলে আমি এটা করবো, আমি সেটা করবো, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে কি করে? আর আমরা তো দেশের মানুষ, আমরা তো দেখি। এই যে বিগত 2 বছর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, দীর্ঘ 15-15.5 বছর, প্রায় 16 বছর। এই 16 বছরে বাংলাদেশের চেহারা ছবি কতটুকু পাল্টাইছে, এটা আজকে বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ বুঝে এবং বলা শুরু করছে। কিন্তু পৃথিবী যখন ডেভেলপ হইতেছে, আগাইতেছে, তো বাংলাদেশ তো পিছিয়ে যাওয়ার কথা নয়। কিন্তু আপনারা নিজেরা বিচার বিবেচনা করে দেখেন, এই 2 বছরে বাংলাদেশের কোন সেক্টরে বাংলাদেশটা আগাইছে, কোন সেক্টরে বাংলাদেশ থোড়া একটুখানি এগিয়ে গেছে বলেন আপনারা, নিরপেক্ষভাবে বলেন। দল করেন, সমস্যা নাই, যে কোনোটা দল আপনি করতেই পারেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বলেন কোন জায়গাটায় বাংলাদেশ আগাইছে? কোথাও আগায় নাই। বরং আমরা কি দেখলাম, এই সুদখোর ইউনূস সরকার, ফ্যাসিবাদ কাকে বলে, এটা ইউনূস সরকার না আসলে, আর ইউনূস সরকার পরবর্তী এই যে জামাত বিএনপি বা এই যে বাংলাদেশে যে অবস্থাগুলো হয়েছে বা এখনো হচ্ছে, এগুলো না দেখলে আসলে ফ্যাসিবাদের অর্থ, সত্যিকার অর্থ আমরা বুঝতামই না ফ্যাসিবাদ কাকে বলে এবং কত প্রকার ও কি কি। এই যে সংস্কার বলি,
এই আওয়ামী লীগের পাচার করা টাকা নিয়ে আসবো। এখন কি বাইর হইল, সুইস ব্যাংকে 41% বেশি, এর আগের বছরের চেয়ে বেশি 41% টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এটাই হয়েছে এর সংস্কার। মানে এর সংস্কার হয়েছে কিছু জঙ্গি টাইপের লোকরে, কিছু পাকিস্তানপন্থী লোকরে, জামানপন্থী দেশ বিরোধী, মোটামুটি বাংলাদেশ বিরোধী যারাই আছে এদের কিছু মানুষকে মানে স্বাবলম্বী করা, এর কাজই হচ্ছে এটা। মানে আপনারা নিজেরা একটাবার বলেন না দেখি, আপনারা তো সবাই ইউনুস ইউনুস, আমিও তো অনেক সময় বলতাম যে ইউনুস বাংলাদেশের একজন গর্ব, আসলেই তো। মানে বাংলাদেশের ইতিহাসে এরকম এই যে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি তো আর দ্বিতীয় নাই। আর নিজেও মনে করতাম যে ইউনুস অনেক ভালো, কিন্তু এই জায়গায় জননেত্রী শেখ হাসিনা ঠিকই ধরতে পেরেছিলেন এবং এখন সবাই স্বীকার করতেছে উনি ডক্টর ইউনুসকে চিনতে পেরেছিলেন, কিন্তু আমরা কেউ আসলে ওনাকে চিনতে পারি নাই। উনি যতক্ষণ না ক্ষমতায় আসার পরে বাংলাদেশটাকে একদম মানে গুলাম বানাইয়া দেয়, বাংলাদেশটাকে একদম মানে মানে মরুভূমি বানাইয়া দেওয়ার পরে এখন বুঝতে পারতেছি আমরা যে উনি কি জিনিস। এখন সবাই মনে করেন চিন্তা করতেছে আসলে ইউনুসের অবদানটা কি বাংলাদেশে। সে কি এই বাংলাদেশে, যদিও বাংলায় কথা বলে, বাংলাদেশি না পাসপোর্ট, কিন্তু এখন তো সে খ্রিস্টানও এবং সে তো বাংলাদেশি না আমেরিকানও, কিন্তু সে এই বাংলাদেশের কোন দুর্যোগে ইউনুসে কাজে লাগছে আপনারা একটা একটা দেখেন। বাংলাদেশে আপনারা সবাই জানি একটা দুর্যোগ মানে পূর্ণ বাংলাদেশ, যেখানে প্রতি বছর বন্যা, জ্বর, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ, মানুষকৃত দুর্যোগ, অনেক ধরনের দুর্যোগে আমরা মুখাপেক্ষী হই। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই 56 বছরে আপনারা দিকে বলেন ইউনুস বাংলাদেশের কোন দুর্যোগে মানে বাংলাদেশের লোকের পাশে এসে দাঁড়িয়েছে, একটা টাকা বাংলাদেশের গরিব দুঃখী মানুষের জন্য ব্যয় করছে? নাকি ওই গরিব দুঃখী মানুষের রক্ত চুষে চুষে নিয়ে আজকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক কোথায় ইনভেস্ট করতেছে? আজকে তার আমেরিকায়, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক এই বাংলাদেশের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে। এটা আজকে সবাই বুঝতেছে। তো এই ইউনুস সরকার আসার পরে এটা আমরা এখন সবাই জানি, ইউনুস সরকার শুধু একা আসে নাই। ইউনুস সরকারের সাথে এই যে বিএনপি জামাতের একটা চুক্তি হয়েছে, এখানে হয়তো আমেরিকা জড়িত আছে, আমেরিকা বা বিভিন্ন বাইরে পাকিস্তান জড়িত আছে, তারা একটা চুক্তিবদ্ধ হয়েই আওয়ামী লীগকে মানে মানে এইভাবেই নির্যাতন মানে করে রাখছে কিছুদিনের জন্য। এরা নিজেরাও জানে যে আওয়ামী লীগকে আটকাইয়া রাখতে পারবে না, আওয়ামী লীগের মতো সংগঠনকে সম্ভবই না আটকাইয়া রাখা। হ্যাঁ, যতদিন পারা যায় ততদিনই বাংলাদেশকে লুটেপুটে মানে লুটপাট করি, মানে তাদের পকেট মানে ভরে নেওয়ার দরকার, মানে এটা এরা জানে। এজন্যই আওয়ামী লীগের উপরে এত হামলা, মামলা, নির্যাতন, এই একটাই কারণে যে যতদিন আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা যাবে ততদিন বাংলাদেশ লুটপাট করা যাবে। যেই দিন আওয়ামী লীগ রাস্তায় চলে আসবে, যেই দিন আওয়ামী লীগ আবার তার সহমহিমায় বাংলাদেশের রাজনীতি করবে, তখন আর বাংলাদেশের বিপক্ষে একটা কথাও কেউ বলতে পারবে না। আওয়ামী লীগ লাঠি নিয়ে মানে রাস্তার মধ্যে মানে এটা বাধা সৃষ্টি করবে, এটা জানে। এবং এই আমেরিকার চাপে আমাদের দেশের প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, যত ধরনের রাজনৈতিক দল বলেন, বিদেশি যে দালালগুলা বলেন, এই যে ব্যবসাভিত্তিক বুদ্ধিজীবীগুলা বলেন, এই যে মিডিয়া কর্মী বলেন, সাংবাদিক কর্মী বলেন, সবাইকে এই যে বিলিয়ন বিলিয়ন ডলারে ডিপ স্টেট আমরা শুনি নাই, এই যে ডলারে কিনি মানে এখন মোটামুটি এগুলা উসল করতেছে আর এরা, মানে যতদিন পারা যায়। তো আমি একটা কথাই বলবো, আপনি বলেন কোনটা সেক্টরে বাংলাদেশে রাজনীতি বলেন, আইন বিচার বলেন, বা মনে করেন মানবিকতা বলেন, ধর্ম বলেন, তারপরে মনে করেন এই যে আমাদের জাতিগোষ্ঠী বলেন, মানে কোন সেক্টরে বাংলাদেশটা শান্তি আছে এখন আপনারা এই মুহূর্তে আজকে 2টা বছর থেকে আপনারা দেখি একটা সেক্টর বলেন ওই সেক্টরে শান্তি আছে? আরে ভাই, বছর কা বছর মানুষের বিনা বিচারে জেলের মধ্যে বন্দি করে রাখি দিয়েছেন, কোনো বিচার নাই, কিছু নাই। আরে যদি একজন যদি মামলার আসামি হয়ে থাকে, একজনের যদি কোনো যদি দুর্নীতি করে থাকে, সে যদি আসামি হয়, তাইলে তার বিচারে তো শাস্তি হবে, নাকি আপনারা বস অ্যারেস্ট করি বস বিচার ছাড়া বন্দি করে রাখি দিবেন? এটা কোন ধরনের আইন? এটা কি কোনো পৃথিবীর মানে মানুষের জন্য কোনো আইন, নাকি এটা জঙ্গলি জানোয়ারের মানে চিন্তা ভাবনা? এটা কি কেউ কি বুঝেন? আপনারা মনে করেন আপনারা কি কারণে মানে একজন যেমন সাকিব আল হাসান,
ওই যে সময় এই যে জুলাই আগস্ট আপনারা বলতেছেন, মানে মানুষ তো আপনারাই মারছেন, কিন্তু যাই হোক আপনারা যখন ব্লেম করতেছেন আওয়ামী লীগ সরকার মারছে, তাইলে এই যে সাকিব আল হাসান একজন বিশ্ব চ্যাম্পিয়ন, মানে বাংলাদেশ যারে সাকিবের নামে বাংলাদেশকে চিনে, এই সাকিব খানাটায় মানে খেলাইতেছে। ওই সময় যে সময় বাংলাদেশে এই দুর্ঘটনা ঘটে, সে ওই খানাটা থেকে কিভাবে মানুষ মার্ডার করলো, সে মানে মার্ডার কেসের আসামি বাংলাদেশে মানে আসতে দেওয়া হচ্ছে না, এখনো দেওয়া হচ্ছে না তারে। তো এই কেসগুলো তো আমরা সবাই বুঝি, হ্যাঁ, বাংলাদেশের প্রতিটা মানুষ তো বুঝে এইগুলা, কারণ কোনো কথা বলতে দিবেন না। আসেন আমরা একটা একটা নিউজ দেখে আসি কি বলছে নিউজে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, পরে যা ঘটল। দেখেন পলক, পলক আপনারা চিনেন, আজকে 2 বছর থেকে জেলে বন্দী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়া একজন সাক্ষীকে জেরা করতে চেয়েছিলেন মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। তবে ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করেননি। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ঘটনা ঘটে। 2016 সালে যশোরের চৌগাছা উপজেলার ইসলামী ছাত্র শিবিরের 2 নেতার পায়ে গুলির ঘটনা করা মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী মোহাম্মদ ইসরাফিল হোসেনের সাক্ষ্য গ্রহণ শেষ হয় আজ বেলা দুপুর 1:45টার দিকে। তখন 15 মিনিটের সময় ছিল ট্রাইব্যুনালে মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার। এ সময় ট্রাইব্যুনাল জুলাই গণ আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলার 7ম সাক্ষী মোহাম্মদ কবির হোসেন মৃধাকে জেরা করার আদেশ দেন। তখন ট্রাইব্যুনাল এজলাসের কাঠগড়ায় থাকা আসামি পলককে বলেন, মাননীয় আদালত, আমি জেরা করতে চাই। ট্রাইব্যুনাল বলেন, পরে শোনা হবে। তখন পলকের আইনজীবী এম লিটন আহমদ বলেন, তার মক্কেল বিরতিতে যাওয়ার আগে 15 মিনিট জেরা করতে চান। এ সময় আসামি পক্ষের আরেক আইনজীবী মোহাম্মদ মঞ্জুর আলম বলেন, আসামি পলক নিজেও একজন আইনজীবী, আইন অনুযায়ী তার জেরা করার অধিকার রয়েছে। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে আসামি পলকের জেরা করার আবেদনের বিরোধিতা করা হয়। ট্রাইব্যুনাল পলকের এই আবেদন মঞ্জুর করেননি। এক পর্যায়ে ট্রাইব্যুনালের আদেশে সাক্ষী কবির হোসেনকে জেরা করা শুরু করেন আইনজীবী লিটন আহমদ। এর আগে 15 জুন দেওয়া জবানবন্দিতে সাক্ষী কবির হোসেন বলেছিলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজিদ জয় এবং পলকের বিচার চান, কারণ তারা ইন্টারনেট বন্ধ না করলে তিনি সঠিক সময়ে তার ছেলের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জানতে পারতেন এবং তার ছেলেকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে পারতেন। 2024 সালের 5 আগস্ট বিকেলে উত্তরা এলাকায় বিজয় মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়েছিল তার ছেলে। আইনজীবী লিটন আহমদ জেরার সাক্ষী কবির হোসেন বলেন, সময়মতো তার ছেলে চিকিৎসা হলে বাঁচানো যেত বলে যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব মতামত। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে কবির হোসেন 15 মিনিট জেরা শেষ হলে আসামি পলক কি বলতে চেয়েছিলেন তা বলেন ট্রাইব্যুনাল। তখন পলক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনী সহ তিনি পড়ে দেখেছেন, তাতে অভিযুক্ত হিসাবে তিনি সাক্ষীকে জেরা করতে পারেন। তার আইনজীবী আমিনুল গনি মারা গেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীর সংখ্যা কম, এতে নাকি নাবিকবিহীন নৌকার মতো অবস্থায় পড়েছেন তারা। তিনি আইনজীবী মঞ্জুরুল হক চৌধুরীকে ইতিমধ্যে নিয়োগ দিয়েছেন। মঞ্জুরুল হকও অসুস্থ, এ কারণে তিনি অনুরোধ করেছিলেন যে ট্রাইব্যুনাল অনুমতি দিলে তিনি বিচার কাজে জেরার অংশগ্রহণ করতে চান। এর সময় তিনি সাক্ষীকে জেরা করার জন্য একটু সময় দেওয়ার আবেদনও করেন। আজকে মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত বিচার কাজ পরিচালনা করেন ট্রাইব্যুনালের সদস্য বিচারক মোহাম্মদ মহিদুল হক চৌধুরী। তিনি বলেন, বুঝের পর যখন ট্রাইব্যুনাল বসবেন তখন এ বিষয়ে আদেশ দেওয়া হবে। বুঝের বিরতির পর বেলা 3টার দিকে ট্রাইব্যুনাল বসেন, তখন উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষী কবির হোসেনকে বাকি জেরা করার জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এই মামলার অপর আসামি সজীব ওয়াজিদ জয় পলাতক। এখন আপনারা একটু দেখেন, মানে একজন আসামি ওইখানে তো তার মানে উকিল, তার মানে অ্যাডভোকেট কিছুই তো আর মানে কোনো সুযোগ নাই। তারপরে সে নিজে চাইলো যে আমি সাক্ষীকে জেরা করি যে কিভাবে মারলাম আর কিভাবে হইলো, আমি একজন প্রতিমন্ত্রী
আমি কি ওই মাঠে গিয়া গুলি করি মানে লোক মাসি আমার 2 বছর থেকে মনে করেন জেলে বন্দি করে রাখছেন, এই সুযোগটাও পাইছেন। আচ্ছা এগুলা বলিলাম না, এগুলা তো সবাই জানে বাংলাদেশের আইন কিভাবে চলে আর কিভাবে মানুষকে নির্যাতন মানে অপোজিশন পার্টিকে নির্যাতন করতে হয়। এটা তো আর নতুন কিছু না, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এইবার যেটা হইল এটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু সবাই বলতেছে নতুন, এটা নতুন অধ্যায় শুরু হইল বাংলাদেশে। এটা যে আরো কত আগে যাবে, মানে কোথায় গিয়ে যে গড়াবে ভবিষ্যতে, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। এজন্য আমি মনে করি এখনো সময় আছে। এই বাংলাদেশে যদি শান্তি ফিরিয়ে আনতে চান তাহলে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগ, বিশেষ করে আওয়ামী লীগ সহ যত রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে বসে একটি ফয়সলা করেন, নতুবা এই বাংলাদেশের ভবিষ্যৎ যেটা আপনারা চাইতেছেন, এই দেশটা কিন্তু ধ্বংস তো করেই ফেলাইছেন, কিন্তু আর অস্তিত্ব হয়তো থাকবে না। আপনারা করবেন না এটা জানা আছে, তাই আবেদন জানাচ্ছি আমি বাংলাদেশের আপামর জনগণকে, আপনারা ঘুমাইয়েন না, জেগে উঠুন। এই দেশ আপনাদের, দেশকে রক্ষা করুন। আওয়ামী লীগ ছাড়া জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের রক্ষা কবচের জন্য আর কেউ নাই, এটা একদম প্রমাণিত, পরীক্ষিত, এটা একদম জানা হয়ে গেছে। আর অদ্বিতীয় কোনো কিছু হইলে হয়তো ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বর্তমান যারা আছে, জামাত বলেন, বিএনপি বলেন, আর বাকি যত দল বলেন, বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল এই বাংলাদেশটাকে এগিয়ে নেওয়া, এই জাতিটাকে সম্মানিত করার মতো না ক্যাপাসিটি আছে, না রাজনৈতিক দূরদর্শিতা আছে, নাকি আন্তর্জাতিক কোনো ধরনের লবিং আছে, কিছুই নাই এদের কাছে। এরা শুধু জানে কিভাবে প্রপাগান্ডা ছড়াইতো, কিভাবে গুজব ছড়াইতো, বাঙালি বোকা মানুষ, সাধারণ মানুষ এবং ধর্মভীরু মানুষকে কিভাবে মনে করেন কিভাবে নষ্ট করত, এই দেশটাকে কিভাবে মনে করেন গোলামের জাতিতে পরিণত করত, কিভাবে তাদের পকেট বাড়ি করত, এবং কিভাবে এই দেশটাকে মানে যেভাবে যেমন খুশি তেমন করে মানে ধরেন বেজে পুড়ে খেয়ে এই দেশ থেকে টাকাগুলো পাচার করে অন্য দেশে গিয়ে মানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকার ব্যবসা বাণিজ্য করতো। বস এই দান্দাই আছে। এই জন্য আমাদের সাধারণ মানুষকে জাগতে হবে, রাস্তায় নামতে হবে, কথা বলতে হবে, পাহারাদার হইতে হবে। সবাই ভালো থাকুন, দেশটাকে বাঁচান, বাংলাদেশটাকে রক্ষা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।